আজ দ্বিতীয় পর্ব। দেয়ালের লেখা পড়ি একা একা, গানে স্লোগানে চিঠিগুলো জানি, ঠিকানা এখানে ছিলে মিছিলে, এখন কেন নাই, বুক পকেটে দুঃখ জমাই। যে সকালে আপনজনরা পর হয়ে যায় তেমন সকাল চায় না সাদিয়া। বড় ভাই পুলক এসেছে, বোনের সাথে কথা শেষ করে অফিসের দিকে যাবে। জরুরি আলাপ, এই আলাপ সামনাসামনি করতে হবে, ফোনে বলা সম্ভব না। সাদিয়ার সাথে পুলকের একান্ত আলাপ, তার শ্বশুর শাশুড়ি আশেপাশে না থাকাই ভালো। সাত সকালে ছোট বোনের শ্বশুরবাড়ি এসে এই কথা জানাতেই সাদিয়ার শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকেন। সাদিয়া আর পুলক ড্রয়িং রুমে বসে আলাপ শুরু করে। ছেলে মাসুম মারা যাওয়ার পর সাদিয়ার উপর আগের মতো অধিকার যে নেই সেটা বুঝে তার শ্বশুর শাশুড়ি। তাই ভাই বোনের আলাপের মাঝে ঢোকার সাহস হয় না। পুলক কেন এসেছে সেটা তাদের বুঝতে সমস্যা হয় না। যে বিষয় নিয়ে সে বোনের সাথে কথা বলবে সেই বিষয়ে চুপ থাকাই উচিত। সাদিয়ার সিদ্ধান্ত নিক, সব কিছু নির্ভর করছে এই মেয়ের উপর। চা করে আনছে ভাইয়া, সাথে তোমার পছন্দের নোনতা বিস্কুট। ভাইয়ের সামনে বসে বলে সাদিয়া। তার অফিসে যাওয়ার জন্য তারা আছে, ভাইয়ের সাথে বেশিক্ষণ আলাপ দিলে দেরি হয়ে যাবে। তাছাড়া অন্য কাজও আছে, সেটা বলা যাবে না পুলক ভাইকে। আমি চা খেতে আসি নাই, তোকে নিয়ে যেতে এসেছি। ব্যাগ গোছা, যা যা নেওয়ার তা নিয়ে নে। মা বাবা সহ পরিবারের মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিয়েছেন, তোর অল্প বয়স জীবনটা এভাবে শেষ করে দেওয়ার মানে হয় না, বলে সাদিয়ার বড় ভাই পুলক। একটু বসো, আমি আসতেছি, 5 মিনিট ভাইয়া। পুলককে কিছু বলার সুযোগ না দিয়ে সাদিয়া রান্নাঘরের দিকে যায়। অনেকটা দারুচিনি আর এলাচ দিয়ে ভাইয়ের পছন্দের চা বানানো হয়, সাথে আনা হয় নোনতা বিস্কুট আর মচমচে চানাচুর। সব নিয়ে ড্রয়িং রুমে আসার সময় শ্বশুর শাশুড়ির ঘরে উকি মারা হয়। তাদের ভীত ও ঝাপসা চোখ নজর এড়ায় না। সাদিয়া চলে গেলে তাদের এই পৃথিবীতে আর কিছুই থাকবে না, কিন্তু ভাইয়ের চেয়ে বেশি অধিকার তাদের মেয়েটার উপর নেই। তোরে না বললাম খাবো না কিছু, অযথা ঝামেলা করিস না। শোন, বাচ্চাটা নষ্ট করে ফেলতে হবে, তোকে আবার নতুন করে বিয়ে দিব, গোছানো সংসার হবে তোর, বলে পুলক। চায়ে চুমুক দেয় একসাথে 2 বার। গরম চা হলেও তাকে ফু দিতে দেখা যায় না। সাদিয়া চা ভালো বানায়। আমার এই সংসার যথেষ্ট গোছানো ভাইয়া, নতুন করে আর কিছু গোছানোর দরকার নাই। এইটাই এখন আমার একমাত্র ঠিকানা, আমার স্বামী আর সন্তানের ঘর। নিজের ঘর ছেড়ে কোথাও যাব না আমি। শ্বশুর শাশুড়ি ও নিজের সন্তানকে সামলে রাখাই আমার কাজ। আমাকে নিয়ে তোমার চিন্তা করতেছো দেখে ভালো লাগতেছে, তবে বেশি চিন্তা কইরো না আবার, তাহলে আর ভালো লাগবে না। চাটা একটু তাড়াতাড়ি শেষ করো, তুমি চলে গেলে আমার জন্য সুবিধা, তোমার কারণে অফিসে লেট হয়ে যাবে আজ আমার। 3 দিন লেট করে গেলে একদিনের বেতন কাটে অফিসে। কাটাকাটির ভেতরে যেতে চাচ্ছি না, বলে সাদিয়া। একটু গম্ভীর হয়েই বলে কথাগুলো। পুলকের খারাপ লাগে, রাগে তার গা জ্বলতে থাকে। একজনের ভালো করতে এসে উল্টো কথা শুনতে হয়। জেনে শুনেও নিজের সর্বনাশ যে নিজেই ডাকে আনে, তাকে শোধরানোর চেষ্টা করাটা বোকামি। আমাদের সাথে আর যোগাযোগ রাখিস না, একদম কাট অফ। নিজের বুঝ নিজে বুঝে নে, কোনো বিপদে আপদে আমাদের আর পাবি না। রাগ করে এই কথা বলে যায়। নোনতা বিস্কুট খায় পুলক। চাটা খুব ভালো হয়েছে। বোনের সাথে রাগ করেছে সে, চায়ের সাথে তো রাগ করে নাই। তাই পুরোটা চা শেষ করে বের হয় সে বোনের বাড়ি থেকে। সাদিয়া আর কিছুই বলে না। পুলক চলে যাওয়ার পর শ্বশুর তাদের রুম থেকে বের হয়ে সাদিয়ার সামনে এসে দাঁড়ায়। সাদিয়া তাদের দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, ভয়ের কিছু নাই বাবা মা, আপনাদের মেয়ে আপনাদের সাথেই আছে। এটাই আমার ঘর, নিজের ঘর ছেড়ে বনবাসী হওয়ার ইচ্ছা আমার নাই। নাতনির মুখ দেখবেন আপনারা, আমি আমার স্বামী সন্তানের ঘর ছেড়ে কোথাও যাব না, গ্যারান্টি। কথা শেষ হতেই মাসুমের মা জড়িয়ে ধরেন সাদিয়াকে, চোখে জল তার। সাদিয়ার গালে কপালে চুমু খেতে থাকেন মহিলা। এই আদরে কৃতজ্ঞতা বোধ, ভালোবাসা টের পাওয়া যায়। সাদিয়ারও চোখ ঝাপসা হয়, কিন্তু সে সামলে নেয় নিজেকে। আজ অনেক কাজ তার, আবেগের কথা আপাতত ভুলে যেতে হবে। আজ সে অফিসে ঢুকে হাজিরা খাতায় নাম লিখেই বের হয়ে যাবে। অফিসে বলা আছে শ্বশুর শাশুড়িকে জরুরি ডাক্তার দেখানোর জন্য আজ ছুটি লাগবে, অনেকটা সময়। অফিসে সময় দিতে পারবে না ঠিকঠাক। শ্বশুর শাশুড়ি তার সুস্থই আছে, সে আসলে যাবে আমতলি বস্তিতে। সন্ত্রাসী ইফতির বাড়ির বুয়া সেখানেই থাকে। বস্তিতে গিয়ে বুয়ার ঘর খুঁজে পাওয়া কঠিন হয় না। মহিলার নাম শাহেদা। এই বাড়িতে সন্ত্রাসী ইফতি থাকার পর থেকে প্রতিদিন গিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে দেওয়াটা কাজ সে করে। সেই সাথে টুকটাক রান্নাবান্নাও করা হয়, যদিও ইফতি বেশিরভাগ খাবার বাহিরে থেকেই এনে খায়। 2-3 দিন দেখে সাদিয়া বুঝেছে ইফতির বাড়িতে ঢোকার জন্য শাহেদাকেই ধরতে হবে। বয়স্ক এই মহিলাকে সবাই শাহেদা খালা নামে চেনে। তার স্বামী নেই, এক মেয়ে বিয়ে হওয়ার পর আলাদা থাকে, সে একাই থাকে এখানে। সাদিয়া চলে যায় শাহেদা খালার বাড়ি। ঘরের ভেতর পেয়ে সরাসরি কথা বলে। এত ওলট পালট আলাপের সময় নেই। আসসালামু আলাইকুম খালা,
আপনার শরীরটা ভালো না, কালকে কাজে যাবেন না, ঠিক আছে, বলে সাদিয়া। একজন অচেনা লোকের এভাবে ঘরের ভেতরে আচমকা ঢুকে কথা বলতে দেখে অবাক হয় শাহেদা খালা। একটু ভয়ে ভয়ে কথা বলে সে। না গো মা, ঠিক নাই। আপনি কে? কেন যাবো না কাজে, বলে শাহিদা খালা। কেন যাবেন না তার কারণও দিতেছি। এই 1,000 টাকাটা রাখেন, আপনার এই বয়সে খরচ আছে খালা, বলে সাদিয়া। আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে না মা, আমারে টাকা দিয়া কিনবার পারবেন না, আমি জামু কাজে, বলে শাহিদা খালা একটু জোর গলায়। আরও 1,000 রাখেন খালা, আপনি ভালো মানুষ, ভালো মানুষের সারাক্ষণ কাজ করা ঠিক না, মাঝে মাঝে বিশ্রাম দরকার, বলে সাদিয়া। আরও 1,000 টাকা বের করে সে ব্যাগ থেকে। কি কন মা, 1,002 টাকা দিয়া কিনা লইবেন আমারে? এই শাহেদারে কিনুন সহজ না, শাহেদা 2,000-এর মাল না, 1,000 লাগবে, বলে শাহিদা খালা। মিজাজ এখনো গরম তার, এত অল্পতে তার পোষাবে না, দাম বাড়ানো লাগবে। আপনি দুষ্ট আছেন খালা, শুরুতেই বলতেন। খালি নাটক করেন। দিলাম 5,000, কাল যাইবেন না কাজে। কি কারণ, কেমনে কি, অত জানার দরকার নাই আপনার। আমার কিছু কাজ আছে, কাজ ভালো হইলে বোনাস পাইবেন আরও 1,000, ঠিক আছে, হেসে বলে সাদিয়া। এত অল্পতে ম্যানেজ হয়ে যাবে মহিলা শুরুতে বোঝা যায়নি। লোভী আছে খালা, সন্দেহ নাই, তবে চাওয়া অল্প তার। অহন ঠিক আছে, বাচ্চা থাকো মা, দোয়া করি, আরও 1,000-2,000 টাকা দিও পরে। আনাপ সানাপ কইরো, আমার যেন ক্ষতি না হয়। এই বুড়ো বয়সে ক্ষতি সামলায় উঠবার পারুম না, বলে শাহিদা, চোখে একটু একটু লজ্জা আর আনন্দ। সাদিয়া টাকাটা বুঝিয়ে দিয়ে বের হয়ে যায়। কিছু কেনাকাটা আছে, কাল সন্ত্রাসী ইফতি বাড়িতে ঘর পরিষ্কার করার জন্য শাহিদা খালার বদলে থাকবে সাদিয়া। বুয়ার মতন করে যেতে হলে পুরনো কাপড় লাগবে, আর লাগবে বড় একটা ছুরি। সব কাজ শেষে বাড়ি ফিরে সাদিয়া। মনটা অস্থির হয়ে থাকে সেদিন। রাতে ঘুম হয় না ঠিকঠাক। মাসুমের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। এখন পাশে থাকলে তার চুলে বিলি কেটে দিত মাসুম, কপালে চুমু খেত। সেই স্পর্শ পাওয়া হবে না আর। স্পর্শ সংগ্রহ করে রাখা যায় না কেন? বয়ামের ভেতর রেখে দিত তাহলে সে। সময় সুযোগ মতো বের করে অনুভব করা হতো মাসুমকে। কেনা ছুরিটা বিছানার চাদরের নিচে রাখা হয়েছে, সেটাও দেখা হয় একটু পরপর। এই ছুরি রক্তে রঞ্জিত হোক কাল। প্রতিশোধের নেশা সত্যিই ভয়ঙ্কর, মাথায় বাচ্চাটার কথা আসে না একবারও। রাত হামাগুড়ি দিয়ে সকালের দিকে এগোতে এগোতেই বিরক্ত হয়ে ওঠে সাদিয়া। এত কেন দেরি হচ্ছে? সূর্যের আলোর লম্বা পথ পাড়ি দিয়ে সাদিয়ার জানালা এসে উকি দিতে। রান্নাঘরে গিয়ে সকালের রান্নাটা সে করে নেয় আগে ভাগেই, ব্যাগটা গোছায়, তারপর অন্ধকার থাকতে থাকতেই বের হয়ে যায় বাইরে। রোদের কুচি আলোর শরীর চিপতে থাকে ধীরে ধীরে। এলোমেলো এদিক ওদিক অনেকক্ষণ হাঁটে সাদিয়া। শরীর ঘামায়, কিন্তু নিজেকে কেমন হালকা লাগে। রাস্তার পাশে দাঁড়িয়ে 1 কাপ চা আর বাটার বনও খাওয়া হয়। তারপর যাওয়া হয় কারওয়ান বাজারের দিকে। ইফতির বাড়ির সামনে গিয়ে দরজায় নক করা হয়। দরজা খোলে ইফতি। তার স্বামীর হত্যাকারীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কথা বলে সাদিয়া। খালায় আজকে আইব না, বেজার জ্বর, আমারে পাঠাইছে, ঘরদোর ঠিকঠাক করতে কইছে, আর ডিমের সালুন কইরা দিতে কইছে। দুপুরে নাকি খাইবেন আপনি, বলে সাদিয়া। উচ্চারণের ধরন ইচ্ছা করেই বদলায়। গতকালও তো ঠিকঠাক দেখলাম বুড়িরে, সালুন ফালুন লাগবো না, বাইরে খাওয়া হবে আমার, ঘর পরিষ্কার কইরা বিদায় হইলেই হবে। কি হোস তুই খালার, তোর চেহারা শরীর দেখা মনে হয় বস্তির মাল না, যত্ন করিওস নিজের, হাহা, বলে হাসে ইফতি। পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নেয় সাদিয়ার উপর। সাদিয়ার শরীরে ময়লা কাপড়, মেকআপ করে স্কিনের টোন ডাউন করা হয়েছে, তাও সৌন্দর্য আড়াল করা যায় না। ধরা পড়ার ভয়ে আর কথা আগায় না সাদিয়া, ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়। প্রথমে ঝাড়ু দেওয়া হয়, ইফতি তাকে খেয়াল করে কিছুক্ষণ, দিয়ে গিলতে থাকে তার শরীর, এরপর ব্যস্ত হয়ে যায় ফোনে। সাদিয়া ইফতিকে বাগে আনার জন্য তকে তকে থাকেন। সামনে থেকে আঘাত করা যাবে না, শক্তিতে পেরে উঠবে না সে। টিং টং কলিং বেলের আওয়াজ হতেই উঠে যায় ইফতি। বাইরে পরোটা আর গ্রিল অর্ডার করা হয়েছে। খাবারটা দিয়ে যেতেই মানিব্যাগ থেকে টাকা বের করে খাবারে নিয়ে আসে লোকটার হাত থেকে ইফতি। তারপর মানিব্যাগটা বিছানার উপরেই রাখে। সাদিয়ার উল্টো দিক হয়ে বিছানায় বসে খেতে থাকে সে। পরোটা ছিঁড়ে তার বুকের ভেতর মুরগির নরম মাংস দিয়ে মুখের ভেতর চালান করে দেয়। হাতের আঙুলে লেগে থাকে মেয়োনিজ আর টমেটো সস। এই সুযোগে পেছন থেকে গলায় ছুরি ধরে বসে সাদিয়া। হালকা চাপ দেয় গলার মাংসের উপর, সামান্য গাঁথেও হয়তো ছুরিটা। রক্তের ধারা দেখা যায় ছুরির কাছটায়। এই রক্ত আঙ্গুলে লেগে যাওয়াতেও ঘেন্না হয় সাদিয়ার। আমার মাসুমকে কেন মারছিস তুই? একদম খুন হবি আমার হাতে। সিসি ক্যামেরা খেয়াল করছি আমি। গুলি করছিস তুই মাসুমকে, সত্যি সত্যি বলবি সব, নইলে শেষ তুই, বলে সাদিয়া চিৎকার করে। এই চিৎকার সাধারণ মানুষ ভয় পাওয়ার কথা, কিন্তু সন্ত্রাসী ইফতিকে বিচলিত হতে দেখা যায় না। জীবনে কম কিছু তো দেখেনি সে। খাবার সময় এরকম বিরক্ত কেন করেন?
খাওয়া শেষ হইলে পরে ছুরিটা ধরতেন। আতকা এমনে করা ঠিক না, বলে ইফতি। মুখের ভেতর থাকা চিবিয়ে রাখা মুরগির অল্প মাংসটুকুন ঢোক গিলে পেটের ভেতর চালান করে দেয়। আমি তোর সাথে তামাশা করতে আসি নাই, প্রশ্নের জবাব দে, নইলে ছুরি বসাই দেব। গলার উপর ছুরির চাপ বাড়িয়ে বলে সাদিয়া। এবার আর ছুরির কাছটা থেকে রক্ত বের হয় না, বরং অন্য কিছু হয়। ইফতি কাঁপতে থাকে, কয়েকবার কাশি দেয়, তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাদিয়া। কি হলো লোকটার? সে ছুরি সরিয়ে নেয়। লোকটা বিছানার উপর শুয়ে পড়ে, ব্যথায় কাতরাতে থাকে। ডাগায় মাছ যেমন হাঁসফাঁস করে তেমনি করতে থাকে ইফতি। তার মরে যেতে দেরি হয় না। বিছানার উপর ইফতির লাশ, চোখ দুটো খোলা সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। সেই চোখ বিস্ময়, হতাশা, মুখ ভর্তি ফেনা দেখে গা শিউরে ওঠে। সাদিয়ার ছুরির কারণে এমন হয়নি নিশ্চিত, কিন্তু কিভাবে মারা গেল? খাবারে কিছু মেশানো ছিল? সেটাই হবে, বুঝতে দেরি হয় না সাদিয়া। সে দৌড়ে ঘরের বাহিরে বের হয়। যেই লোকটা খাবার দিয়ে গেল তাকে খুঁজতে থাকে এদিকে ওদিকে। একটা বাইকের আওয়াজ শোনা যায়, স্টার্ট নিল মাত্র। এই লোকটাই খাবার দিয়ে গেছে একটু আগে ইফতিকে। চিনতে অসুবিধা হয় না। কেন মারলো সে ইফতিকে? কি কারণ? ইফতিকে দরকার ছিল সাদিয়া, তার আগে মেরে ফেলা হলো। দৌড়ে বাইকের পেছন পেছন যায় সাদিয়া, লাভ হয় না। বাইকের গতির সাথে পেরে ওঠে না। তবে বাইকের নাম্বারটা মুখস্থ করে নেওয়া হয়, অন্তত খুঁজে বের করতে সুবিধা হবে হয়তো। বাইকের লোকটাকে ধরতে পারবে না জেনে আবার ইফতির ঘরে আসে সাদিয়া। হাতে সময় কম, এখান থেকে পালাতে হবে। ইফতির ঘরটার এদিক ওদিক চোখ বুলানো হয়। ইফতির পকেটেও তেমন কিছু নেই, এমন কিছু পাওয়া যাচ্ছে না যেটা রহস্য সমাধানের কাজে লাগবে। মানিব্যাগটা দেখা হয় এরপর, ভেতরে কার্ড নেই, শুধু অল্প কিছু টাকা আছে। এই টাকা দিয়ে কিছুই হবে না। তবে করে নতুন একটা নোটের দিকে চোখ যায় সাদিয়ার। নোটের উপর লেখা সাদিয়ার নাম। এই নোট তো ইফতির কাছে থাকার কথা না? লেখাটা সাদিয়ার। এমন নোটে লিখে প্রতি মাসে মাসুমকে হাত খরচ দিত সে। সেই টাকা ইফতির হাতে এলো কিভাবে? মাথায় অনেক প্রশ্ন, কিন্তু আপাতত ভাবার সময় নেই। টাকাটা সাথে নিয়ে দ্রুত তাই বের হয়ে যায় সাদিয়া। পালায় এই জায়গা থেকে, কারো চোখে পড়া যাবে না। নিজেকে আড়াল করে ফেলতে হবে অদৃশ্য কোনো জিনের মতন। সাদিয়া ছুটতে থাকে। তার খারাপ লাগছে খুব। ইফতির লাশটা চোখের সামনে ভেসে উঠছে। আচমকা রাস্তার পাশে বসে যায় সে, হরহর করে বমি করে। এত চাপ আর নেওয়া যাচ্ছে না, ঘুম পাচ্ছে খুব। একটু রাস্তার উপর ঘুমিয়ে নেওয়া যাবে? কেউ কিছু বলবে তাতে? কুয়াশারা ছুঁয়ে যায় জল, এখানে নদী অতল। দিলে ডুব, পায় না ঠাই, তবে তীরের কাছে চল। পৃথিবী জুড়ে আলোর রোশনাই, হাত পেতেছি ভালোবাসা কই পাই। এলোমেলো ঠিকানা, কোনো একজনকে খোঁজা চোখ। ভালোবাসা ধরা দিক নিমেষেই, অচেনা গন্তব্য চেনা হোক। বিআরটিএতে গিয়ে দালালের খোঁজ করা হয়। সাদিয়ার শরীরটা ভালো নেই কয়েকদিন ধরে। ইফতি যেই ঘটনার পর থেকে বাড়ি ফিরে উথাল পাথাল জ্বর নেমেছে, মুখে রুচি নেই, কিছু খেলেই বমি হচ্ছে। শাশুড়ির জোরাজুরিতে ডাক্তার দেখাতে হয়েছে। ডাক্তার রেস্টে থাকতে বলেছেন, বিশ্রাম নেওয়া যাচ্ছে না। ছুটি নেওয়া হয়েছে, এর মাঝেই অফিস থেকে অনেক। আর নিলে ঝামেলা হয়ে যাবে। বাচ্চা হওয়ার পর মাতৃকালীন ছুটিতে যাওয়ার ইচ্ছে সাদিয়ার। তখন বাচ্চার বুকে নাক ডুবিয়ে বসে থাকবে সারাক্ষণ, অন্য কোনো কিছুতে মন দেওয়া যাবে না। এমন দিন কি আসবে? শ্বশুর শাশুড়ি ডাক্তার সবার অবাধ্য হয়ে অফিস করছে সাদিয়ার শরীর খারাপ নিয়েই। অনেক কাজ এখনও তার, ঘরে বসে থাকলে হবে না। ডুলু ডুলু চোখ, অফিসে শেষ হওয়ার অপেক্ষা থাকে সে। অফিস ক্যান্টিনে আজ দুপুরে খাওয়া হয়েছে বেশি, রান্নাটা ভালো ছিল। মুগ ডাল দিয়ে খাসির মাংস আর ঝরঝরে সাদা পোলাও, সাথে তেঁতুল আর খেজুর দিয়ে বানানো টক মিষ্টি আচার, খুব ঝাল দিয়ে করা টমেটো সসার সালাদ। সপ্তাহে একদিন অফিসে ভালো খাবার দেওয়া হয়। আর সেই দিন মুখে রুচি না থাকলেও আজ পেট ভরে খেতে ভালো লাগলো সাদিয়ার। মিনির মনে হয় খিদে পেয়েছিল খুব। শুধু নিজের কথা ভাবলে তো চলে না, পেটের বাচ্চাটার কথাও চিন্তা করতে হয়। মা, তোকে অনেক কষ্ট। বারবার এই কথা মনে আসে আর সরি বলতে ইচ্ছে করে। সরি টু দ্য ইনফিনিটি, একেবারে বলে দিলাম। সামনে আরও সরি বলার মতো কারণ ঘটবে তাই। খুব ঘুম পাচ্ছে মিনি, একটু ঘুমিয়ে নিতে গেলে বস বকবে। অফিসের কাজের মন বসছে না রে। আজ কদিন হয়ে গেল ওই বাইকের হদিসটা পেলাম না। পুলিশের কাছে গিয়ে লাভ হলো না, বিআরটিএ থেকে কিছু বলতে পারলো না। আমার তো পরিচিত কেউ নাই রে মা। এই শহরে সবচেয়ে অসহায়, সবচেয়ে কম ক্ষমতাবান মানুষটা মনে হয় আমি রে। পেটের ভেতর থাকা মিনির সাথে এভাবেই চুপি চুপি কথা বলে সাদিয়া। কথা বললে ঘুম কাটতে পারে, চা খেয়ে লাভ হবে না। 15-20 কাপ চা খেলেও আজকাল ঘুম কাটে না, অভ্যাস হয়ে গেছে। চেয়ার থেকে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেওয়া হয়, ঘড়ির দিকে তাকানো হয় কয়েকবার। ছুটি হতেই আর দেরি করে না সাদিয়া, চলে যায় মিরপুর বিআরটির অফিসের দিকে। এখানে সুনীল নামের একজন অপেক্ষা করে আছে তার জন্য। বিআরটির বাইরে প্রতিদিন দাঁড়িয়ে থাকে সুনীল,
ফিটনেসের কাজ থেকে শুরু করে লাইসেন্স সব অল্প সময় করে দিতে পারে সে। টাকায় সব হয়, ভেতরের সব লোকজন তার কন্ট্রোলে আছে। জায়গায় জায়গায় টাকা ছাড়লেই কাজ নেমে যায় তাড়াতাড়ি। ইফতির ঘটনার পর পার হয়েছে 1 সপ্তাহ। নেট ঘাটাঘাটি করে ওর কাছে জিজ্ঞাসা করে বাইকটির মালিকের ঠিকানা এসব কিছুই বের করা যায়নি। অসুস্থ শরীর নিয়ে পুলিশের কাছেও যেতে ইচ্ছে করেনি আর। যাওয়াটাও ঝুঁকি। ইফতির লাশের আশেপাশে সিসি ক্যামেরায় তাকে দেখতে পাওয়াটা স্বাভাবিক। একটু যেন নিজের মতো ভয়ে ভয়ে গা ঢাকা দিয়েছিল সাদিয়া। ইফতি ছোটোখাটো সন্ত্রাসী বলেই হয়তো তার মৃত্যুতে কারো কিছু যায়নি। কোথাও কোনো নিউজ দেখা গেল না, পত্রিকা টিভি কোথাও ইফতির ঠাঁই পায়নি। পুলিশও বিচলিত না মনে হচ্ছে। নইলে সাদিয়াকে খুঁজে বের করা তো কঠিন কিছু না। বাইকের নাম্বারটা ভোলেনি সাদিয়া। শুরুতেই কল দিয়েছিল তার ক্রাইম রিপোর্টার ছোট ভাইটিকে, পাওয়া যায়নি তাকে। মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট নিয়ে এমন গায়েব হয়ে যায় ছেলেটা। তারপর কি মনে করে একদিন বিআরটির অফিসে গিয়ে ঢু মেরেছে। সেখানেই সুনীলের সাথে পরিচয়। কথায় কথায় লোকটা জানিয়েছে বাইকের নম্বর থাকলেই মালিকের নাম ঠিকানা বের করে ফেলা যায়, পয়সা কড়ি লাগবে কিছু। এই শহরে অর্থ ছাড়া কিছুই হয় না। বিশ্বাস করে লোকটিকে সেই দিনই টাকা দিয়ে এসেছিল সাদিয়া। লোকটি বিশ্বাস ভঙ্গ করেনি, বলেছে আজ নাম ঠিকানা জানিয়ে দেওয়া হবে, তাকে যেতে হবে সন্ধ্যার পর। কথা মতো বিআরটির সামনে হাজির হয় সাদিয়া। সুনীল কথা রাখে, তাকে বাইকের মালিকের ঠিকানা দেওয়া হয়। মেরুল বাড্ডার 2 নম্বর রোডের 124 নম্বর বাসা। সুনীলকে বিদায় জানিয়ে আসার সময় বকশিস দিতে হয়। সে বলে আপা কমে কইরা দিলাম, এমনিতে এত কমে করি না, আপনারে দেখে ভালো মনে হইল, বকশিস দিয়েন কিছু। জানেন তো এই সব কাজে খাটনি কত, বলে মুচকে মুচকে হাসে। লোকটার চেহারাতে দালাল ভাবটা আছে। টাকা দিয়ে দ্রুত বের হয়ে যায় সাদিয়া সেখান থেকে। একটা দোকানে ঢুকে আইডি কার্ড বানাতে দেওয়া হয়, পরিচিত দোকান। তার কলিগের পুলিশ ভাইটির পুলিশ আইডি নম্বর আর পজিশনটা খেয়াল আছে তার। ডেজিগনেশন আর আইডি নম্বর নিয়ে ভুয়া পুলিশের আইডেন্টিটি কার্ড বানানো হয়। নিজের নামে কার্ডটা বানায় সাদিয়া, এসআই সাদিয়া। এক্সট্রা একটু টাকা দিলেই বানিয়ে নেওয়া যায়, সমস্যা হয় না। আইডি কার্ড নিয়ে ওই রাতেই মেরুল বাড্ডার দিকে রওনা হয় সাদিয়া। বাসা খুঁজে পেতে দেরি হয় না। একদম চিপা এক গলির মাথায় 6 তলা একটি বাড়ি। দারোয়ানকে পুলিশের আইডি কার্ড দেখানোর সাথে সাথে বাসায় ঢুকতে দেওয়া হয়। 3 তলায় মালিক বাবুল সাহেবের বাড়ি। নিচে এই গ্যারেজে রাখা গাড়িগুলো খেয়াল করে, বাইকটা দেখা যায় না। লিফট দিয়ে উঠে উপরে, দারোয়ান থাকেই সাথে। এই বাড়িতে একটা করেই ফ্ল্যাট। কলিং বেল একবার বাজাতেই দরজা খোলে স্বয়ং বাড়ির মালিক বাবুল সাহেব। আমি সাদিয়া, প্রশ্ন ছিল কিছু, এই জন্য আসা, বলে সাদিয়া। তার কণ্ঠ গম্ভীর। পুলিশ যেন মনে হয় সেই চেষ্টাটা করা হচ্ছে। আচ্ছা পা, সাদা পোশাকে আসছেন কি কাজ? পুলিশের সাথে আমার তো কোনো কাজ থাকার কথা না, বলে বাবুল সাহেব। কণ্ঠে ভয় টের পাওয়া যায়। তার মানে সাদিয়া সফল। কাজ আছে কি নাই এটা আমি ডিসাইড করব, আপনি না। ভেতরে বসতে বলবেন না, দাঁড়িয়ে থাকবো দরজার সামনে, বলে সাদিয়া। কণ্ঠের গভীরতা যায় না। কি বলেন, ভেতরে আসেন, চা দিচ্ছি। রং চা নাকি দুধ চা? চিনি দেবো, বলে বাবুল সাহেব। ভেতরে নিয়ে বসানো হয় সাদিয়াকে। কিছু খাবো না, লাগবে না চা, বলে সাদিয়া। রং চাটা খান, আদা দারুচিনি আর লবঙ্গ দিয়ে ভালো চা বানানো হয় আমার বাড়িতে, না খেলে কষ্ট পাবো, বলে বাবুল সাহেব। আপনার সাথে আলগা আলাপ জমানোর টাইম আমার নাই, একটু বাইকের ব্যাপারে খোঁজ নিতে আসছি। নাম্বারটা বিআরটিএ থেকে দেওয়ার পর জানা গেছে এটা আপনার বাইক। এই বাইক নিয়ে কিছু প্রশ্ন আছে, আপনার জবাব দিতে হবে বাইকটা কই, বলে সাদিয়া। চা না চাওয়া সত্ত্বেও চা আসে। সাদিয়া চুমুকও দেয়। চা আসলেই ভালো, দারুচিনির ঘ্রাণ নাকে লাগলে শান্তি লাগে খুব। প্রশ্নে জবাব বেশি কিছু দেওয়ার নাই। পুলিশ হলে আপনার তো জানারই কথা, বলে বাবুল সাহেব। বুঝি নাই, বলে সাদিয়া। চায়ে চুমুক দেওয়া চলে, লোভ সামলানো যাচ্ছে না। বাইক চুরি হয়েছে মাস 5 আগে। থানাতে জিডি করা আছে। বাইকের ব্যাপারে খোঁজ আমার চাইতে আপনাদের কাছে বেশি থাকার কথা। কিভাবে চুরি হয়েছে সেই ব্যাপারে বিশদ বিবরণ দেওয়া আসছে থানায়। প্রশ্ন তো আমার করার কথা, উল্টা আপনি প্রশ্ন করে কি জবাব দিব বুঝতেছি না, বলেন বাবুল সাহেব। চাটা ভালো, হাতে সময় থাকলে আরও 1 কাপ খেতাম। শোনেন, আপনি একটু কথা কম বলবেন, অনেক কথা বলেন। প্রশ্ন তেমন ছিল না, ভিজিট করতে আসছি শুধু। আপনাকে এর মাঝে একদিন থানা যেতে হবে, থানা থেকে ফোন দেওয়া হবে, কিছু রেগুলার ভিজিট থাকে আমাদের, সেই জন্য আসা, বলে সাদিয়া। বাইক আর গ্রিল পরোটা দেওয়া সেই লোকটাকে পাওয়া যাবে না বুঝে গেছে সে। খুব হতাশা লাগে। এরপর তার করণীয় কি সেটা বুঝতে পারে না। এই শেষ আশা ভরসা ছিল লোকটাকে খুঁজে বের করার। সে পুলিশ বা গোয়েন্দা না, অত মাথায় বুদ্ধি ধরে না যে অপরাধীকে নানান তথ্য ঘেটে খুঁজে বের করব। 1 কাপ চা খেয়ে যান তাইলে আপা। চা খাওয়াতে আমার ভালোই লাগে, বলে বাবুল সাহেব। বললাম তো না,
না মানে না, বেশি কথা বলেন। সাদিয়ার মেজাজ খারাপ হয়। লোকটার সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে না, তবুও মেজাজটা নিয়ন্ত্রণে থাকে না। সে বের হয়ে যায় দ্রুত। বেশিক্ষণ থাকলে না হয় আবার ভুয়া পুলিশের পরিচয় ফাঁস হয়ে যায়। সাদিয়া বের হয়ে সাথে সাথে সিএনজি নিয়ে নেয়। বাসায় গিয়ে একটু বিশ্রাম নিতেই হবে, নইলে নিজের সাথে সাথে মিনিও অসুস্থ হয়ে যাবে। সিএনজি চলতে থাকে, সে চোখ বন্ধ করে আজকের ব্যাপারটা ভাবতে থাকে। এই চুরি হওয়া বাইক আর বাইকের সওয়ারি রেখে কীভাবে বের করা যায়। তবে এই হয়তো শেষ। মাসুমের খুনের রহস্যের কিনারা হলো না আর। সিএনজি চলতে চলতে সে একটু ঘুমিয়ে নেয়। মা, মিনি, আমি খুব ক্লান্ত রে আজ। দাদু বাড়ির কাছে এলে ঘুম থেকে তুলিস আমাকে। আচ্ছা। মিনি কিছু বলে না। ঘুম নেমে আসে সাদিয়ার চোখে। কেমন হালকা ঘুম, আশেপাশে সব যেন টের পাওয়া যাচ্ছে। 1000 টাকার নোটটা ইফতির কাছে কিভাবে গেল সেই প্রশ্নের জবাব জানা দরকার। রাস্তায় জ্যাম নেই, চলে আসা হয় দ্রুত বাড়ি। গাড়ি থেকে ভাড়া দিয়ে নামতে বলে সিএনজি চালক। আজকে ভাড়া কেমন মারলেন ভাই? সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করে সাদিয়া। চোখে ঘুমটা আছে এখনো। সাদিয়া চায় এই ঘুমটা থাকুক আরও কিছুক্ষণ। বাড়িতে গিয়ে বিছানায় মাথা দিলেই উধাও হয়ে যাবে ঘুমটা। এই সিএনজি ভালো ভালো না, প্যাসেঞ্জারই নায়িকা, সব ছোট ছোট ছ্যাপ, বলে সিএনজিওয়ালা। বিরক্ত মনে হয় তাকে অনেক। তাহলে বড় খ্যাপ মারার একটা ব্যবস্থা করে দিই। ঘন্টা 3 কামারে নিয়ে এদিক সেদিক ঘুরবেন, নিরিবিলি রাস্তায় বেশি যাবেন না। তাহলে চিৎকার দিয়ে লোকজন ডাকবো, আপনি চালাবেন, আমি পেছনে বসে ঘুমাবো। আর ঘুম কম হয়, সিএনজিতে আজকাল ভালো ঘুম হয়, তাই ঘন্টা 3 ঘুরতে চাচ্ছি। আমি পাগল না, মাথায় সমস্যা, এটা নিয়ে ভাবতে হবে না। 1003 টাকা পাবেন, আজকের ব্যবসা ডান আপনার। এমন অফার সবসময় পাবেন না। রাজি? বলে সাদিয়া। তার চোখে ঘুম আর মুখে হাসি। সিএনজিওয়ালা হ্যাঁ না কিছুই বলে না, চুপচাপ সিএনজি চালাতে থাকে। সাদিয়া ডুলতে থাকে। এবার সত্যি ঘুম পায়, মিনিও ঘুমায়। কোলাহলা শরীর একটা সিএনজি হর্ন বাজাতে বাজাতে এগিয়ে যায়। এত আওয়াজও সাদিয়া ঘুমের ব্যাঘাত হয় না। অনেক দিন পর ঘুমাচ্ছে মেয়েটা। মিনির বয়সী মনে হয় আজ মাকে ওর। দুনিয়ার ক্লান্তি তার চোখে মুখে। মায়া হয় একটু ঘুমাক সাদিয়া। কত কাজ তার, কত রহস্যের সমাধান বের করা বাকি। দরজায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলে। মিষ্টি মুহূর্তগুলো কে কেড়ে নিল এভাবে? ভাগ্যে সহায় ছাড়া না পারা, না পাওয়াটা পোড়ায়। মানুষ নিজের কাছে নিজে সবচেয়ে বেশি অসহায়। এই বেদনার রেশ জানিয়ে দেয় কথায় গল্পের শেষ। এই গল্প শেষ করার সময় এসেছে। বাইকের হদিস পাওয়া যায়নি, লোকটাকে খুঁজে বের করার কোনো উপায় পাওয়া যাচ্ছে না। সাদিয়া হাল ছেড়ে দিয়েছে। প্রতিদিন নিয়ম মেনে অফিসে যাচ্ছে সে। অফিসে কাজ মন দেওয়া হয়েছে, ছুটি নেওয়া হচ্ছে না, লেট হচ্ছে না দেখে বস খুব খুশি। শ্বশুর শাশুড়ির জন্য রান্নাবান্না করা হচ্ছে, এটা ওটা। ছুটির দিনে তাদের নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে। সাদিয়ার মায়ের বাড়ি থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না। সত্যি সত্যি ত্যায্যকন্যা বানিয়ে ফেলবে বোঝেনি সাদিয়া। মা বাবা ভাইকে নিয়ে আর ভাবতে চায় না। মিলির সাথে তার খাতির জমেছে। বাবার বদলে মা এখন তার প্রিয় হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। নিয়মিত ডাক্তারের কাছেও যাচ্ছে সাদিয়া। গান শুনছে, মাসুমের প্রিয় সব গান। যদি কোনো দিন আমার পাখি আমায় রেখে দূরে চলে যায়, এই গান শুনে চুপচাপ কাটিয়ে দিচ্ছে সে এক একটা রাত। বাইকের নাম্বারটা মাথা থেকে গেছে। পথে যেতে যেতে যত বাইক চোখে আসে সবগুলোর সাথে নাম্বার মিলিয়ে নেয় সাদিয়া। কোনটা মেলে না। আর কোনো দিন সেই বাইকের সওয়ারিকে পাওয়া যাবে না। না পাওয়া গেলে তার ভেতরে থাকা প্রশ্নগুলোর জবাবও পাওয়া যাবে না। অফিস শেষে বের হওয়ার পথে আজ বেদানা আর পেয়ারা নেয় সাদিয়া। শাশুড়ি ফ্রিজে রেখে সময় নিয়ে ফল খান। একটু দেরি করেই বের হয় আজ। বেশি দেরি হলে অফিস থেকে গাড়ি দেওয়া হয়, সেই গাড়িতে উঠে বসে সাদিয়া। তার যাওয়ার পথে কয়েকজন কলিগও নামিয়ে দেওয়া হবে। তারাও কাজ করেছে এতক্ষণ। সবার শেষে নামবে সাদিয়া। তার বাসা সবচেয়ে দূরে, তাই মাইক্রোবাস চলতে থাকে। কথা বলতে ইচ্ছে না করলেও কলিগদের সাথে এটা ওটা আলাপ করা হয়। জ্যাম ঠেলে এগিয়ে যায় গাড়ি। শহুরে রাত চেপে বসে গাড়ির চারপাশে। এই শহরে আলোর দূষণ খুব। রাত তার আধার নিয়ে নামতে গেলেই সোডিয়াম বাতে গাড়ির হেডলাইট বিস্তর ঝামেলা শুরু করে। সাদিয়া ঘুটঘুটে অন্ধকারে রাত দেখতে পায় না অনেক দিন। ঝিঝি পোকার ডাক কানে আর চোখের সামনে গাঢ় অন্ধকার। এমন রাত শহরে দুর্লভ। কলিগরা নেমে যায় এক এক করে। গাড়িতে শুধু সাদিয়া আর ড্রাইভার। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে সাদিয়া চুপচাপ। পাশ দিয়ে গাড়ি, মোটর বাইক, রিক্সা যায়। সাদিয়া নম্বর মিলিয়ে নেয়, কোনো নম্বর মেলে না। ঢাকা মেট্রো ল 5634379। লটারির টিকিটের মতন মিলিয়ে নেওয়া হয়। সাদিয়ার ভাগ্য খারাপ বলতেই হয়, কাছাকাছি মিলতেও মেলে না। আর ম্যাডাম, অনুমতি দিলে একটা গাড়ির চাক্কায় পাম দিয়া লইতাম, হালকা টাইম লাগবো, বলে গাড়ির ড্রাইভার আসাদ। আগে এসব করে রাখো না কেন আসাদ? খুব বিরক্তি লাগে যাওয়ার পথে এইসব কাজের জন্য বসে থাকলে, বলে সাদিয়া। ইদানিং তার মেজাজ অল্পতেই খারাপ হয়। আচ্ছা ম্যাডাম, তাইলে পরে করবো না কাজ, সমস্যা নাইকা।
বলে আসাদ মুখ ভার করে। সাদিয়ার মায়া হয়, কেন যে খারাপ ব্যবহার করে আজকাল সে। মিনির সামনে তার রাগারাগি করা ঠিক না, মেয়েটা বিরক্ত হবে মায়ের উপর। হইছে হইছে, করাও কাজ, পরে আবার ম্যাডামের বদনাম করবা, বলে সাদিয়া। সাদিয়ার কথা শুনে আসাদ হাসে। ম্যাডাম ভালো মনে মানুষ, জানে সে। মাঝে মাঝে বকশিস দেয়, নিজে কিছু খেলে এটা ওটা খাওয়ায়। গাড়ি একটা সার্ভিস সেন্টারের সামনে দাঁড় করানো হয়। গাড়ি থেকে নামে আসাদ। সাদিয়া ভেতরেই বসে থাকে। গাড়ির জানালা দিয়ে মানুষের ব্যস্ততা দেখে ছাড়া আর কোনো কাজ থাকে না। মিনি ভালো লাগে না রে, কেমন যেন উদাসীন সব। তোর বাবার মৃত্যুর প্রতিশোধও নিতে পারলাম না, নিজেকে পরাজিত মনে হয়। ভালো লাগে না রে মা। সাদিয়ার কথা শুনে মিনি বারবার এই মতো চুপ করে থাকে। সে সব জবাব যেন পৃথিবীর আলো দেখার পর দেবে। এখন জমিয়ে রাখা হচ্ছে ছোট্ট মনের ছোট্ট শিশুকে। লোকজন গাড়ি বাইকের কাজ করিয়ে বের হচ্ছে সার্ভিস সেন্টার থেকে। সেই গাড়িগুলোর নাম্বার প্লেটের দিকে তাকিয়ে চোখ যায় সাদিয়ার। মাথার ভেতরে থাকা নাম্বারটা মিলিয়ে নেয় আবারও। একটু ক্লান্ত লাগে, মনে হয় এভাবে তো হয় না, এবার থামা দরকার। তার কপাল ভালো হলে মাসুমই তো থেকে যেত তার জীবনে। মানুষটাকে কি আর মরতে হতো তখন? কিছু লোকজন তাকে যে অলক্ষণে বলে সেটা ঠিক মনে হয় এখন তার। একটা বাইক সার্ভিসিং এর কাজ করিয়ে বের হয়, হর্ন দেয় সামনের গাড়ি সরানোর জন্য। সাদিয়া তাকায় সেদিকে, নম্বর প্লেটের দিকে তাকাবে না আর ভেবেও মিলিয়ে নেয় সংখ্যাটা। আলতো করে সংখ্যাটা মিলে যেতে থাকে টুপটাপ। লটারি জেতার আনন্দ টের পাওয়া যায় মনে। চিৎকার দিয়ে বাইকটা থামানোর চেষ্টা করার আগেই বাইকটা চলতে শুরু করে, অনেকখানি সামনে এগিয়ে যায়। এই সেই বাইক, এবং বাইকের সওয়ারির সেই ইফতে খুনিকে চিনতেও সমস্যা হয় না। সে জানালা নামিয়ে আসাদকে ডাকে, লাগবে না গাড়ির সার্ভিসিং, আসাদ গাড়ির স্টার্ট দাও, ওই বাইকটা পেছনে পেছন যাও। জরুরি, জরুরি মানে জরুরি, আসাদের দিকে তাকিয়ে দ্রুত বলে সাদিয়া। সাদিয়ার তারা দেখে আর সার্ভিসিংয়ের কাজ করার সাহস হয় না আসাদের। সে দ্রুত গাড়ি চালানো শুরু করে। বাইকের কাছাকাছি হতে সমস্যা হয় না, জ্যাম খুব, তাই কেউই আগাতে পারে না বেশি একটা। নানান পথ ঘুরে বাইক গুলিস্তানের দিকে এগোতে থাকে। বাইক যেখানে থামবে সেখানেই নামবে ঠিক করে সাদিয়া। এভাবে রাস্তার উপর ধরবে না। লোকটারে ডেরা চেনা যায় কি না দেখা যাক। আসাদ পুরোটা পথ কিছু বলে না। ম্যাডামের কাণ্ড কারখানা দেখে অবাক হয়। অফিসের গাড়ি এভাবে আনার নিয়ম নেই, তবে সাদিয়া ম্যাডামের প্রয়োজনটা জরুরি বলেই মনে হয়। ওই বাইক কে আছে সেটা জানার কৌতূহল হয়, কিন্তু ম্যাডামের মেজাজ খারাপ হতে পারে এই ভয়ে আর জিজ্ঞেস করে না। থামাও গাড়ি, তোমার আর থাকা লাগবে না, আমি নিজের মতো চলে যাব, বলে সাদিয়া। কথা বলতেই দ্রুত নেমে যায় গাড়ি থেকে। ম্যাডাম সাবধান, থাকবো আমি, আপনার একা যাওয়া ঠিক হইব না। ড্রাইভার আসাদ কথাটা না বলে পারে না, মানুষ হিসেবেও তো একটা দায়িত্ব আছে। ম্যাডাম বকা দিলে দিক, না হয় অত না বুঝলে হবে, যা বলছি করো। কথাটা বলেই আর অপেক্ষা করে না সাদিয়া, দ্রুত বের হয়ে যায় সেখান থেকে। বাইকের সওয়ারির পেছন পেছন যাওয়া হয়। গুলিস্তানের একটি মার্কেটের সামনে বাইক রেখে লোকটা মার্কেটের ভেতর ঢুকে যায়। সাদিয়াও যায় পেছন পেছন। লোকটা তাকে খেয়াল করবে না এমন দূরত্বের থেকে অনুসরণ করে। কাপড়ের মার্কেটের একটার পর একটা দোকান পেরিয়ে একদম শেষ মাথায় সালোয়ার কামিজ পাঞ্জাবি একটা দোকানে গিয়ে লোকটা বসে। সেখানে আরও পরিচিত আছে কয়েকজন, তার বোঝা যায়। দোকানের মালিক কয়েকজনকে নিয়ে চা মুড়ি ও জিলাপি খাচ্ছে। লোকটাও তাদের সাথে বসে আড্ডা দিতে থাকে। মুড়ি চিবাতে চিবাতে কী সব আলাপ করে। দূর থেকে সাদিয়া সব লক্ষ্য করে। এই লোককে একা কীভাবে পাওয়া যাবে সেটা নিয়ে ভাবতে থাকে। লোকটাই সুযোগ করে দেয়। সে আড্ডা থেকে উঠে মার্কেটের পেছন থাকা ময়লা টয়লেটের দিকে যায়। এত নোংরা জায়গাটা যে গা গুলিয়ে ওঠে। একদম নীরব, কেউ নেই এখন এদিকটায়। কারো যেন সন্দেহের উদ্রেক না হয় এমনভাবে সতর্ক থেকে লোকটা পেছন পেছন যায় সাদিয়া। লোকটা টয়লেটে ঢোকে, প্লাস্টিকের দরজা খোলাই থাকে। নোংরা জায়গার কথা ভুলে লোকটার কাছাকাছি হয়ে ছুরি বের করে সাদিয়া। তারপর বলে, যেই কাজটা করছিস ওইটা শেষ কর আগে। আমি খালি জানতে চাই তুই কেন ইফতিরে মারলি। ওই সন্ত্রাসী আমার হাজবেন্ডের গুলি করে মারছে। কেন মারছে আমি জানতে পারলেই হইল শুধু। তোর যা যা জানা আছে বলবি, আমি কিচ্ছু করবো না, ছাইড়া দিব। আর না হলে এইখানেই তোর শেষ দিন এখন, বলে সাদিয়া। হাতে ছুরি, তার ছুরির চেয়েও বেশি ধারালো তার চোখ এখন। সেই চোখে মায়া নেই কোনো। কিছু বুঝে ওঠার আগেই সাদিয়াকে ধাক্কা দেয় লোকটা প্রচণ্ড জোরে। প্লাস্টিকের দরজায় দরম করে বাড়ি খায় সাদিয়ার শরীরটা। সে পড়ে যায় নোংরা মেঝের উপর। লোকটা ওই অবস্থাতেই পালায়। কোনো রকমে ধরতে যায় তাকে সাদিয়া। তার শার্টের বুক পকেট চলে আসে হাতের মধ্যে। সেখান মোবাইল আর কিছু টাকা আছে। বুক পকেট ছিঁড়ে চলে আসে হাতের ভেতরে। লোকটা ছেঁড়া শার্ট নিয়ে দৌড়াতে থাকে। সাদিয়া বুঝতে পারে পেছন পেছন গিয়ে লাভ হবে না, আর ধরা সম্ভব না। লোকটাকে আবার হারিয়ে ফেললো, আর হয়তো পাওয়া যাবে না তাকে। সাদিয়া নোংরার ভেতরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। শরীরে ব্যথা তার। লোকটার ধাক্কায় মিনিও ব্যথা পেয়েছে মনে হচ্ছে। করুণাময় তাকে এত কম শক্তিশালী অসহায় করে কেন পাঠিয়েছে। আজ মেয়ে বলেই লোকটাকে ধরা গেল না, শক্তির দিক দিয়ে পিছিয়ে গেল।
হাতের ভেতর বুক পকেটের ছেঁড়া কাপড়, মোবাইল ও কিছু টাকা। চোখের জল গড়িয়ে পড়তে থাকে সাদিয়ার। বুক পকেটে রাখা মোবাইলটাতে লক নেই। সাদিয়া কি মনে করে চোখের জল মুছে নোংরা জায়গাতে বসেই মোবাইলটা ঘাঁটতে থাকে, টাকাগুলো দেখতে থাকে। তার নাম লেখা কোনো নোট নেই এখানে। মোবাইলের নম্বরগুলো দেখে কিছু বোঝা যায় না, কাউকে সে চিনবে না, এটাই স্বাভাবিক। গ্যালারিতে যায় সে, এলোমেলো ছবি অনেক, লোকটার নিজের ছবিই বেশি। চোখে সানগ্লাস লাগিয়ে নানান জায়গায় দাঁড়িয়ে তোলা ছবি। ছবি তুলতে খুব পছন্দ করে এই লোক, বোঝা যাচ্ছে। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি চোখে আটকে যায় সাদিয়ার। শরীরা সেলুন অ্যান্ড স্পা এর সামনে তোলা কয়েকটা ছবি। দোকানের বোর্ড আর ঠিকানা দেখা যাচ্ছে স্পষ্ট। এই সেলুনের ভেতর আর বাইরের কয়েকটা ছবি আছে গ্যালারিতে। এমন ছবি আর নেই একটাও তোলা। এখানে গেলে কিছু পাওয়া যাবে? হাল ছাড়বে না সে। ছবি দেখে ঠিকানাটা মাথায় গেঁথে নেয় সাদিয়া। তারপর চোখ মুছে উঠে দাঁড়ায়। নিজের শরীরের নোংরা পরিষ্কার করার চেষ্টা করতে থাকে। মা বাবার জন্য একটু কষ্ট তো করতেই হবে আপনাকে। আমি ট্রাই করছি আপনাকে ঠিকঠাক রাখার, সবসময় পারছি না। আমি খুব পচা মা হব, তাই না? স্ত্রী, মেয়ে, মা কোনো জায়গাতেই আমি খুব ভালো না, কিন্তু আমি নিজেকে ভালো করতে চাই। আমি চেষ্টা করছি মা, মিনি। আমি পারবো। আমি একটা বেস্ট মা হব, দেখিস। সব কিছুতে বেস্ট হব, বিশ্বাস আছে আমার উপর। মায়ের উপর বিশ্বাস আছে? সাদিয়া বলে মিনিকে। কি এক শক্তি যেন ভর করেছে এখন সাদিয়ার উপর। চোখের পানি গালের কাছটায় এসে শুকিয়ে গেছে অনেকটাই। নিশ্চয়ই অশ্রু ঝরছে, নাকি সেখানে আগুন পুড়ে পুড়ে ক্ষয় হওয়ার যন্ত্রণা? কেউ কেউ অন্যরকমও হয়। নষ্টের শহরে করে অপচয়, ভালো হয়, ভালো হয়ে যায় তাদের ছোঁয়ায় এই অবেলায়। ভালোবাসি বলে যেতে চাই পথে প্রান্তরে, ছুটতে ছুটতে আরও জোরে। পৃথিবীতে কোটি কোটি মানুষ, তবু একজনের জন্যই মন পড়ে। সেলুনটায় দুষ্টু কাজ করা হয়। ঢাকার বাতাস আজকে দূষিত হয়ে আছে। শীত নেই, তবুও কুয়াশার দেয়াল চারপাশে। মনে হচ্ছে একটা ঘোলা কাজ ভেদ করে চলাচল করছে এই জনপদের মানুষ। নিঃশ্বাস নিতে অস্বস্তি হচ্ছে, বাতাস প্রচণ্ড গরম। শরীরে মনে হয় কেউ চুলকানির পাউডার ছড়িয়ে দিয়েছে। চিরবির করে হুড়মুড়িয়ে আসা গরমকে থোড়াই কেয়ার করে সাদিয়া পথে নামে। সেলুনটার আশপাশ দিয়ে ঘোরা হয় কয়েকবার। সেলুনের নিচে থাকা দারোয়ানদের সাথে কথা হয়েছে দুই একবার। আজব কারণে এই সেলুনে ঢোকা নিষেধ। আগে থেকে অনুমতি নিতে হয়। প্রিমিয়াম সেলুন, তাই নাকি এমন নিয়ম। সাদিয়াকে একটু সাবধান থাকতে হয় আজকে। কয়েকদিন আগে পুলিশ এসেছিল, মাসুমের ব্যাপারে নানান প্রশ্ন করেছে। সাদিয়ার অফিস ছাড়া কোথায় কোথায় যাতায়াত সেসব জানতে চেয়েছে। পুলিশ হয়তো আঁচ করতে পেরেছে অনেক কিছু, খোলাসা করে বলছে না সেসব। বাইকে সোয়ারিকে হারানোর পর বাড়ি আর অফিসের বাইরে কোথাও তেমন যায়নি সাদিয়া। সতর্ক থেকেছে অনেকটা বেশি। যেসব পথ দিয়ে সবসময় যাতায়াত করা হয় সেসব পথ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ভয়ের কিছু নেই, তবুও আগ বাড়িয়ে সতর্ক থাকা একটু ভালো। প্রথম দিনে এসে সেলুনটা ঠিকানার সাথে মিলিয়ে নেয়। তারপর আবার কয়েকদিন পর বাড়ি আর অফিসের করেছে সে শুধু। দ্বিতীয়বার এসে সেলুনে ঢুকতে বাধা দিয়েছে দারোয়ান আলাল। বলেছে অ্যাপয়েন্টমেন্ট না নিলে ঢোকা নিষেধ। তৃতীয়বার গিয়ে দেখা গেছে সেই দারোয়ান আর নেই, নতুন একজন ডিউটিতে এসেছে। তখনই মাথায় অন্য বুদ্ধি এসেছে সাদিয়ার। তৃতীয় দিন ফিরে গিয়ে চতুর্থ দিন সে একদম সাদামাটা পোশাকে চলে এসেছে। দূষিত বাতাসের ভিড় ঠেলে নতুন দারোয়ান আলালকে গিয়ে সে বলেছে, ভাইজান, আমি খুব সমস্যায় আছি, একখান কাজ দরকার আছিল। এই সেলুনে কিছু করা যায়? আলাল শুনে ধমক দিয়েছে, বলেছে, ভাগ, তুই জানোস এখানে কি হয়? চাইলেই কাম নেওয়ান যায় না, বিদায় হ। আলালের ধমক শুনে মন খারাপের ভান করে সাদিয়া বলছে, আপনারে ধর্মের ভাই মানলাম, কষ্ট অনেক আমার, চলেন ফিরনে। না খাইয়া থাউনের মতন অবস্থায় আছি, একখান চাকরির ব্যবস্থা কইরা দেন, বেতন দিয়া প্রতি মাসে আপনি কিছু রাইখেন। সাদিয়ার এমন করুণ আকুতি শুনেও পাত্তা দেয়নি আলাল। বলেছে, সর সর, এখানে কাম নাই, অন্য জায়গায় দেখ। সাদিয়া তখন সাথে সাথেই কৌশল বদলেছে। নতুন কৌশলে হয় কি না পরীক্ষা করে দেখা যাক। আলালের কথার জবাবে সে বলে, আমি না হয় অন্য জায়গায় দেখুম, আপনি তো একটু আমারে দেখেন, দেখতে খারাপ আমি? সাদিয়া এদিক ওদিক হয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় আলালকে। এবার কাজ হয়। পুরুষ মানুষ এই একটা ফাঁদে ধরা দিবেই, এটা নিশ্চিত করে বলা যায়। আলাল খুশি হয়ে এসে বলে, ছলা কলা জানোস দেখি, ডিউটি শেষ হইলে আয় তুই, কামের ব্যাপারে ভাইবা দেহি। এখন সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়া উলটপালট কিছু করলে চাকরি আমারই নট। সাদিয়া কথা শুনে মিষ্টি করে হাসে আলালের দিক তাকিয়ে। তারপর বলে, আইস্তাসি ডিউটি শেষে, আমারে দেখবেন, আবার দেখাও রাখবেন, আচ্ছা? আলাল তখন বলে, হয় হয়, ঠিক আছে। দুষ্ট আসুস তুই, দিন আর সময় কইরা দিতাসি, চইলা আসিস। আলালের সাথে দেখা করার তারিখ আর সময় ঠিক করে সেদিন ফেরত আসে সাদিয়া।
তার এমন ছলাকলার অভিনয় করতে গা জ্বলায়, কিন্তু মাসুমের খুনের রহস্য বোঝার জন্য করতে হয়। কতদিন করতে হবে এসব জানা নেই। ক্লান্তি চলে এসেছে ভেতরে। মাঝে মাঝে মনে হয় ঘর থেকে বের না হওয়াই ভালো ছিল। চুপচাপ শোক নিয়ে নিজের ভেতর ডুব দিয়ে থাকতেই যেন সব শান্তি। এই পথ থেকে ফেরত আসা সম্ভব? আলালের সাথে দেখা করার দিন আজ। সকাল সকাল যেতে বলেছে। সে বেশিরভাগ সময় বিকেল থেকে রাত অবধি ডিউটি করে, তাই সকালটায় কাজ থাকে না কোনো। ঘুমিয়ে নেয় তখন। আজ ঘুমাবে না সে। আজ সাদিয়াকে দেখার দিন, ভালো করে দেখবে একদম। দেখানোর জন্য সাদিয়া আলালের সাথে দেখা করতে যায়। সাথে নিয়ে যায় ফল কাটার ছুরিটা। এলোমেলো কিছু করতে চাইলে গলা বরাবর কেটে ফেলবে ছুরি দিয়ে। হাত কাঁপবে না তার। অমানুষ নরপশু খুনে অপরাধ আছে বলে মনে হয় না এখন আর সাদিয়া। এদের বাঁচার অধিকার নেই। মেরে ফেলাই যেন সমাজের জন্য উপকার। আলালের বাড়ি বসিলার দিকে। বাড়ির বাইরে থেকেই তাকে ডাকা হয়। বাবা গেঞ্জি আর লুঙ্গি পরে বের হয়ে আসে আলাল বাইরে। শরীরের একটি বিশেষ জায়গায় চুলকাতে থাকে। তার চোখে কাম। হলদে দাঁত নিয়ে হাসতে হাসতে কথা বলা শুরু করে। আইসো, কাজ হইব, ভালো খবর আছে। তয় তার আগে ভালো কিছু দেখাইতে হইব, বলে আলাল। কার কাছে যাইতে হবে? আগে চাকরি ফাইনাল করেন, বলে সাদিয়া। আলালের চেহারাটা অনেকটা সুরের মতন। মাত্র ভালো করে খেয়াল করে দেখলো সাদিয়া। হইব, সব হইব। একজন অসুস্থ হইছে ম্যাসাজের জন্য। এই জায়গায় সাপোর্ট লাগব। আজই যাইবা কাজে। তোমার কথা কইয়া রাখছি। ছবি দেখাইলাম, বডি বুডি পছন্দ করেছে। কাস্টমার খুশি হইব। অহন কাস্টমারের কাছে যাওয়ার আগে আমার একটু খুশি করা লাগবে, বলে আলাল। রাজ্যের খুশি তার চোখে মুখে। অনেক দিনের অভুক্ত মনে হচ্ছে। কাজে যাইতে হবে কখন? জিজ্ঞেস করে সাদিয়া। সাদিয়ার কথা জবাব দেয় না আলাল। এক প্রকার জোর করে তাকে ঘরের ভেতর নিয়ে যায়। ছোট্ট একটা ঘর। এক কোনায় চৌকির উপর বালিশ, মশারি রাখা। ভ্যাপসা গন্ধ চারপাশে। বাইরে আলো থাকলে ভেতরটা অন্ধকার। আলাল সাদিয়াকে বিছানার উপর বসায়। হাতের ব্যাগটা সাথেই রাখে সাদিয়া। তার ভেতর ছুরি আছে। সময় মতন গলায় ছুরি চালিয়ে দিতে হবে আলালের। সাদিয়াকে অবাক করে এরপর আলাল তার হাত দুটো বুকের মধ্যে নিয়ে ঘ্রাণ শুকতে থাকে। আর কিছুই করে না। একবার ঘ্রাণ নেয় আর চুপচাপ হাতের মধ্যে হাত রেখে বসে থাকে। আজীব ভাবার কারণ নাই। আমি খারাপ না। তোমার লগে আমার মরা বউয়ের চেহারার মিল আছে অনেক। বড়ই ভালোবাসতাম। আচমকা যক্ষায় মরল। তার হাত ছিল কাঁচা হলুদের গন্ধ। হলুদ বাটার পর হাতটা নাকের কাছে নিয়ে রাখতাম, বুকের মধ্যে নিয়ে রাখতাম। তার টের পাইতাম। তোমার হাতে পাইতাছি না। যাওগা তুমি। খুশি করতে পারো নাই। আমি খারাপ না, একটু মজা করলাম। বাজায় দেখলাম তোমারে, হে হে, বলে হাসে আলাল। তাকে দেখতে এখন আর শুয়োরের মতো লাগে না। হাসি সুন্দর। আগে খেয়াল করেনি সাদিয়া। মানুষকে অদ্ভুত হয়, তাই না? ঠিক আছেন আপনি? জিজ্ঞেস করে সাদিয়া। মায়া হয় লোকটার জন্য। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর, কিন্তু সেসব প্রশ্ন করার সাহস হয় না এই মুহূর্তে। যাও যাও, দেরি হইয়া যাইব পরে। তোমারে দেখা ভালো মনে হয়। মেসেজের কাম কান করতে চাও বুঝলাম না। আমি সামান্য গার্ড। আমার অত বুইঝা কাম নাই। বেতন যায় পাইবা নিজের কাছেই রাখো। দেওয়ান লাগবো না আমারে। আমি একলা মানুষ, বউ সন্তানাদি নাই। টাকা দিয়া কি করুম? যা পাই তাতেই চইলা যায়। কাজে যাও, বলে আলাল। সাদিয়ার হাতে কাঁচা হলুদের ঘ্রাণ নাই বলে আর কোনো প্রয়োজন নেই যেন তার। এই জন্য ছুঁড়ে ফেলে দিচ্ছে। সাদিয়া আর থাকে না সেখানে। বের হয়ে যায় দ্রুত। আলাল বিছানাতেই বসে থাকে। সাদিয়াকে বিদায় জানায় না। দরজাটা বন্ধ করার সাথে সাথেই আলালের কান্নার আওয়াজ পায় সাদিয়া। মনে হয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে লোকটা। প্রিয় মানুষটার জন্য নিশ্চয়ই। কি সুন্দর! এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর দৃশ্য তৈরি হয় প্রতি মুহূর্তে। এক জীবনে শুধু সেসব দেখার সৌভাগ্য কেন হলো না সাদিয়ার? শাড়িরা সেলুন অ্যান্ড স্পাতে এসে কাপড় বদলানো হয়। তাকে নিয়ে যাওয়া হয় একটা ঘরে। ছবি তোলা হয়। একটা ফর্ম দেওয়া হয়। ফোন নম্বর থেকে শুরু করে আরও অনেক তথ্য দিতে হয় সেখানে। একজন মহিলা এসে তাকে উদম করে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। মাসুমের জন্য সব সহ্য করে সাদিয়া। এইসব এলোমেলো আনুষ্ঠানিকতা শেষে রিসিপশন থেকে এক লোক এসে জানায় আজ তাকে কাজ করতে হবে না। বসে বসে সবার কাজ দেখতেই হবে। টুকটাক কাজ শিখিয়ে দেবে একজন। কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বকশিশ নিতে হবে, এইসব। সাদিয়া সন্ধে পর্যন্ত তাই করে। বিকালের নাস্তা দেওয়া হয় এখান থেকেই। সন্ধেবেলা একজন এসে তাকে যেতে বলে। বলে আজকে তার ছুটি। কাজ শুরু কাল থেকে। সাদিয়া সব চুপচাপ শুনে যায়। কাজ শেষে সাদিয়া বাইরে বের হয়। তাকে এসব জায়গা থেকে কেউ বের হতে দেখলে মান সম্মান যাবে মাসুমের স্ত্রীর। আগে আগে ছুটি হওয়ার কারণে বাসায় যেতে ইচ্ছে করছে না একদম। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। জমিয়ে আড্ডা দেওয়া যাবে এমন কেউ। মিনি শুধু কথা শুনেই যায়। মায়ের কথার জবাব দেয় না। দুষ্ট একটা। কার কাছে যাওয়া যায়? আলালের সাথে আড্ডা দেওয়া যায়। সাদিয়া সত্যি সত্যি রওনা হয় তার বাড়ির দিকে। যাওয়ার পথে কিছু খাবার কিনে নিয়ে যায় সাথে।
আলাল ভাই কেমন আছেন? আপনার সাথে আড্ডা দিতে আসলাম। আমার নাম সাদিয়া। অরিজিনাল পরিচয়টা লুকিয়েছি আপনার কাছে। আপনি ভালো মানুষ, আমার কোনো ক্ষতি করবেন না জানি, তাই আসলাম গল্প করতে। আপনার একটু সময় হবে আলাল ভাই? আপনার প্রিয় মানুষটার কথা শুনতে চাই, টের পেতে চাই কাঁচা হলুদের ঘ্রাণ। আলাল ভাই, এই এইভাবে লোকটার বাড়ি পৌঁছে কথা বললে দারুণ হবে। অবাক হয়ে যাবে লোকটা। একটা বিষণ্ণ লোকের চোখে এই অবাকপনা দেখতে ইচ্ছে করে খুব। সাদিয়া যায় আলাল ভাইয়ের বাড়ি। ভালো মানুষ আলাল ভাই, স্ত্রীকে পাগলের মতন ভালোবাসে আলাল ভাই।